আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের জন্য ঋণ প্রকল্প গ্রহণ করেছে সরকার, মানবিক কারণেই আগের সিদ্ধান্ত থেকে সরে আসা বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানী সহ মধ্যাঞ্চলে 12 ঘন্টার তাণ্ডব শেষে ভারতের আসামে বিলীন ঘূর্ণিঝড় রেমাল, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। রেমালের কারণে জলোচ্ছ্বাসে উপকূলের বাঁধ ভেঙে পানিবন্দী বিস্তীর্ণ এলাকা, ধান, সবজি ও মাছ চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং চলতি অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ কোটি টাকা কম, করের আওতা বাড়াতে না পারায় কারণ বলে মন্তব্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে নিউ ইয়র্কে জমকালো আয়োজনে বাংলাদেশ ডে প্যারেডের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আবারও ঋণ নিতে হচ্ছে সরকারকে। একনেক বৈঠকে অনুমোদিত 8,000 কোটি টাকার 2টি উন্নয়ন প্রকল্পে ঋণ 4,500 কোটি আর অনুদান 3,200 কোটি টাকা। ঋণের টাকায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আর কোনো প্রকল্প নয়, এই ঘোষণাতে অটল থাকতে পারেনি সরকার। পরিকল্পনা মন্ত্রী বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাচ্ছে না। রিজভী নওয়াজ জানাচ্ছেন। কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় মিলেছে। কমপক্ষে 10 লাখ মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে উজাড় হয়েছে ওই এলাকার প্রাণ প্রকৃতি। রোহিঙ্গা অধ্যুষিত ওই জনপদের অবকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে 4,081 কোটি টাকায় রোহিঙ্গাদের জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ অনুদানের অর্থে হওয়ার কথা বলা হলেও এতে ঋণই বেশি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে স্থানীয় জনসাধারণ যেসব অসুবিধার সম্মুখীন হয়েছেন তা সমাধানে আরও 4,400 কোটি টাকার প্রকল্পেও অনুদানের চেয়ে ঋণ বেশি। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাথে যখন নেগোসিয়েশন শুরু করে, ওরা আমাদের হোস্ট কমিউনিটির জন্য কিছুই করবে না। ওরা বলেছে আমরা শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য ঋণ অনুদান দেব। সুতরাং আমরা এটা মানি নাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনো ঋণের টাকা নিয়ে আমরা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না। যে আমরা তাদেরকে ধাক্কায় মরণের মুখে ফেলে দিতে পারি না। এই সরকার কত জায়গায় গিয়েছে, ওই সবাই কিন্তু এই লিপ সার্ভিস দেয়, এখনই হবে করে না কিছু। আগামী অর্থ বছরের জন্য অনুমোদিত এডিপি শতভাগ ঋণ নির্ভর, এমন সমালোচনাও উড়িয়ে দিলেন মন্ত্রী এবং সচিব। ঋণ কত টাকা নিচ্ছে এইবারের বাজেটে, সেটা একটা হিসাব আছে। আর আমি কতটুকু পর্যন্ত ডেফিসিট ফাইন্যান্সিং করব, সেটারও কিন্তু একটা হিসাব আছে। সুতরাং ঋণ নির্ভর অর্থনীতিও না আমাদের, এবং আমরা ঋণ নির্ভরতার কারণে আমরা উন্নয়ন প্রকল্প ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি, এটাও ঠিক নাই। 2,68,000-এর মধ্যে 1,65,000 দিয়েছে সরকার, আর 1 লক্ষ হলো বৈদেশিক ঋণ। তো এটা আপনি কি বলতে, এটা ঋণ নির্ভর কি করে হলো? প্রকল্প দুইটির বিস্তারিত প্রজেক্ট প্রসেসিং সিস্টেম পিপিএস সফটওয়্যারের মাধ্যমে উপস্থাপন করা হয় একনেকে। সফটওয়্যারটি নির্মাণ করেছে দেশীয় প্রতিষ্ঠান আইবিসিএস প্রাইম্যাক্স লিমিটেড। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রীয় অংশ বাংলাদেশ উপকূল অতিক্রমের পর গভীর স্থল নিম্নচাপ হিসেবে সোমবার সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত ঢাকা ও আশপাশের জেলায় তাণ্ডব চালিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তীতে স্থল নিম্নচাপটি সিলেট অঞ্চলে অবস্থান করে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে দুপুরের পর ভারতের আসাম অঞ্চলে গিয়ে বিলীন হয়েছে। তবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন।
সোমবার সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূল অতিক্রমের পর খুলনা কয়রা অঞ্চলে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে। দেশের দক্ষিণের খুলনা অংশে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পর ফরিদপুর হয়ে ঢাকার দিকে আসতে থাকে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তাণ্ডব চালায় এই গভীর স্থল নিম্নচাপ। এ সময় ঢাকায় গত ২৪ ঘন্টায় ২২৪ মিলিমিটার, চাঁদপুরে ২৫৭ ও মাদারীপুরে ২০৮ মিলিমিটার সহ দেশের মধ্য অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। ধন্যবাদ। গত ২৪ ঘন্টায় আমরা কিন্তু প্রচুর বৃষ্টিপাত পেয়েছি। তাতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে প্রচুর বৃষ্টিপাত আমাদের রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্থল নিম্নচাপটি সিলেটে অবস্থান করে ওই অঞ্চলে প্রায় ২৪৯ মিলিমিটার বৃষ্টিপাত ছড়ায়। আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় রিমাল মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় হলেও ঘূর্ণিঝড় আয়লার সাথে মিল রয়েছে। ২০০৯ সালের ২৫ মে আয়লা বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছিল। এর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিম অংশে প্রবল বৃষ্টি হয়। তবে এবার রিমালের প্রভাবে প্রায় পুরো দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির সাথে এর গতিপথ এবং গতি যে বেগ, সে ২০০৯ সালে যে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল সেই একই পথ মোটামুটি অনুসরণ করেছে। সময়টাও প্রায় একই ছিল। ২০০৯ সালে উপকূল অতিক্রম করেছিল ২৫ মে। আমরা এই বছর যে সেই রিমালটি কিন্তু ২৬ মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। ফলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যথাসময়ে দেশে বর্ষা মৌসুম শুরু হবে। তবে বর্ষা মৌসুমে তাপমাত্রা বেড়ে অস্বস্তি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে কয়েক লাখ বাড়িঘর। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিভিন্ন জেলায় কমপক্ষে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। রিমালের তাণ্ডবে এ নিয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। খুলনা বিভাগের উপকূলীয় ৩ জেলা বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার ২৫টি উপজেলার দুর্যোগ কবলিত ইউনিয়ন ১২৫টি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় ১২ লাখ। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ১,২৩,৩৭২টি। মাধ্যমিক বিদ্যালয় আবার প্রাথমিক বিদ্যালয়ে এগুলোর টিন সমস্ত সবকিছু উড়ে গেছে একবারে। তো আর বাড়িঘরের তো আর কথা তো বলার মতো নেই। ১০ থেকে ১৫ লাখ টাকার হচ্ছিল মাছ চলে গেছে। আমার দুটো প্রজেক্ট আছে এখানে, দুটো প্রজেক্টের মাছই সবই বেশি গেছে। এই ভাঙ্গা ক্ষতি যে বিশালভাবে হওয়ার পরে আপনার ঘেরের ভিতরে পানি ঢুকে যায়। পানি ঢুকার পরে খুব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো লাগেছে আমরা নিজে বাঁচার জন্য কাজ করতেছি। নরসিংদী সদর উপজেলার চর অঞ্চল নজরপুরে স্তূপ করে রাখা ইট চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। স্বজন ও এলাকাবাসী জানান, ভোরে টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে। বিগত দিনে আমরা একাধিকবার ওনাদেরকে নিষেধ করছি, বলছি যে আপনার এখানে ইটগুলো এভাবে রাখা ঠিক না। বিশেষ করে আমাদের আপত্তি ছিল ইট রাখার উচ্চতা নিয়ে। বরগুনার সদরে লেমুয়া গ্রামে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বরগুনার বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আছে। নোয়াখালীর উপকূলীয় হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার ২৬টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঝুমদ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ অনেক বিচ্ছিন্ন চর ও বেড়িবাঁধের বাইরের এলাকার জোয়ারের পানি এখনও ঘরবাড়ি ও ফসলের ক্ষেতে জমে আছে। অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। মানুষ বসবাস করার কোনো বুঝি নেই, সবগুলো সোনা গলায় সব কষ্ট হয়ে গেছে। ঘরে কিছু নাই, হানি হয়েছে, গলা ব্যাগ, পিড়ি বাড়ি ব্যাগ লই গেছে। ওই এখন আমরা খাইবার কোনো ব্যবস্থা নাই। ভোলায় গাছ চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতেও গাছ চাপায় মারা গেছেন একজন। ২৯ মে উপকূলের ৯ জেলার ১৯টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ধান, সবজি, পানের বরজ, মাছ এবং মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির মুখে রয়েছে অধিকাংশ সবজি এবং ধান ক্ষেত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ।
খুলনায় আউশের বীজতলা পাট ও সবজি ক্ষেত ভেসে গেছে। প্রাথমিকভাবে ৫৪.৫ হেক্টরের আউশ ধান, ১৩৫৬ হেক্টরের পাট ও ১২০০ হেক্টরের সবজির ক্ষতি নিরূপণ করা গেছে। সাতক্ষীরায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুকুরের মাছ ও চিংড়ি ঘেরের, ভেসে গেছে অধিকাংশ ঘেরের চিংড়ি। যশোরে ৩০৭৪ হেক্টর ফসলি জমি নষ্ট হওয়ার প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি বিভাগ। সেখানে সবজি, কলা, আম, তিল, পেঁপে, মুগ, মরিচ, পাট, লিচু ও লেবু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালেও বিস্তীর্ণ এলাকার ফসল ও মাছ চাষের ক্ষতি হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২৫০০ হেক্টর জমির আউশ, সয়াবিন, সবজি ও তিল সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। সেখানে ৫০০ হেক্টর জমির ফসল এখনও পানিতে ডুবে আছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মামলা হলে সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুদক চাইলে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারে। বিএনপি নিজেদের অপরাধীদের ক্ষমা করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পার পাওয়া যায় না। বিএনপির আন্দোলন নতুন করে সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের জানান, তারেক রহমানকে দেশে এনে শাস্তি কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। আজকে বেনজিরের সাবেক আইজিপি তার কথা বলা হয়, বিচারের মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজিজ ও বেনজির সরকারের সৃষ্টি। তাদের মতো মন্ত্রী এমপিও আছেন, তারা সবাই টাকার ভারে নুয়ে পড়েছেন। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশে যখন রাজনীতি ব্যর্থ হয়েছে তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে অনুপ্রেরণা দিয়েছেন জিয়াউর রহমান। দেশ বাঁচাতে নতুন চিন্তা নিয়ে এগিয়ে আসতে জনগণকে আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা, দেশটাকে, দেশের অর্থনীতিকে, এই একই কাজ তোমরা করে যাচ্ছে। সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর শরীরের মাংস কোমরে ফ্লাশ করা হয়েছে, এই অনুমান থেকে ভবনের সেপটিক ট্যাঙ্ক ভাঙার অনুমতি চেয়ে রাজ্য পুলিশ কমিশনারের সহায়তা চেয়েছেন ঢাকার গোয়েন্দা বিভাগ। কোন মহলের সহায়তায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভূঁইয়া আরেক নামে বাংলাদেশি পাসপোর্ট করেছেন, তার তদন্ত চলছে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভূঁইয়া যশোর খুলনা অঞ্চলের এক আতঙ্কের নাম। এই পার্টির আধ্যাত্মিক নেতা ডাক্তার মিজানুর রহমান টুটুলের শ্যালক, তারই হাত ধরে এই জগতে শিমুলের প্রবেশ। তদন্তকারীদের চোখে এমপি আনারের কিলিং মিশন প্রধান ছিল শিমুল। কলকাতা নিউ টাউনে হত্যাকাণ্ডের পর কোথায় কিভাবে ফেলা হয়েছিল এমপি আনারের মরদেহ, রিমান্ডে সে সম্পর্কে ধারণা দিয়েছে শিমুল। কলকাতায় গিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী মরদেহের সন্ধানে মঙ্গলবার দুপুর পর্যন্ত তল্লাশি চালান ঢাকার গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ। আমরা সিআইডি পুলিশের সাথে কথা বলেছি, বলেছি তাদেরকে রিকোয়েস্ট করেছি মাননীয় সংসদের সঙ্গে যেখানে হত্যা করা হয়েছে তার 3টা যে ফ্লাশ ফ্লাশ করে যেখানে বাথরুমের, সেগুলিতে কোনো মাংস বা কোনো কিছু ফেলেছে কিনা ফ্লাশ করে, সে কারণে যে পানিটা যেখানে গিয়ে জমা হয় ভাঙ্গার কথা বলেছি, রিকোয়েস্ট করেছি। সেখানে কোনো তার মাংসের কিছু কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা, আরেকটা অস্তিত্ব পাওয়া যায়। ভিন্ন নামে পাসপোর্ট নিয়ে কলকাতায় গিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার দেশে ফিরে গ্রেপ্তার শিমুল ভূঁইয়া এখন রিমান্ডে।
ঢাকার গোয়েন্দাদের ধারণা কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় শিমুল ভূঁইয়ার ভুয়া পাসপোর্টটি তৈরি। আমানুল্লাহ নামে এক পাসপোর্ট নিয়ে কিন্তু সেখানে গিয়েছে। তো এখন আমাদের কথা হলো সে কিভাবে আমানুল্লাহ হয়ে গেল, কিভাবে সে জন্ম সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে পেল, এবং তার আদৌ কোনো এনআইডি কার্ড আছে কিনা তদন্ত করে আমরা বলতে পারব। কলকাতায় থাকা ঢাকার গোয়েন্দা দল আজও এমপি আনারের লাশের সন্ধানে প্রবল বৃষ্টির মধ্যে নিউটাউনের হাতিশালা লেক ছাড়াও আশপাশের কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ ৪ আসন শূন্য ঘোষণার বিষয়ে সংবিধান অনুযায়ী স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন, খুন হওয়া সংসদ সদস্যের মরদেহ উদ্ধার ছাড়া সবই জানা গেছে, শিগগিরই মরদেহ পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এবার সারা দেশে প্রায় ৪,৫০০ কোরবানির পশুর হাট বসবে। ঈদের সময় যানজট নিরসন সহ বিভিন্নভাবে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের সময় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে। এটা স্পিকার মহোদয় সিদ্ধান্ত নেবেন, এটা কি হবে কনস্টিটিউশন অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা বসে নেই। আমরা আশা করি, সবসময় আশা করি যে তা আমরা একটা মানে কিছু আমরা পাবো। আইনি জটিলতা না পাওয়া গেলে সে তো যারা দেখেছে, যারা হত্যা করেছে তারা তো স্বীকার করছে। সেইখানে কি হবে সেখানে আইনজ্ঞরাই জানে, আইন মন্ত্রণালয় বলতে পারবে। এবারে প্রাক বাজেট 2024-2025। রাজস্ব আয়ে বড় ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের বাজেট সংশোধন করে 4,10,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা করা হলেও প্রায় 1 লাখ কোটি টাকা কম আদায় হতে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করের আওতা বাড়াতে না পারা, অযৌক্তিক লক্ষ্যমাত্রা ও পাচার হওয়া অর্থ আদায়ে ব্যর্থতায় এই ঘাটতি। মাসুর শাকিল জানাচ্ছেন। চলতি অর্থবছরে 7,61,785 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5 লাখ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় 4,30,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও পরে সংশোধন করে 4,10,000 কোটি টাকা করা হয়। কিন্তু চলতি মার্চ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে মাত্র 2,60,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে প্রবৃদ্ধিতে মাত্র 15% কিছু বেশি। আগামী বাজেট সংকোচনশীল নীতিতে করা হবে বলা হলেও রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে প্রায় 5 লাখ কোটি টাকা। অর্থসংস্থানে এবারও বড় ভরসা দেশি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ। মানুষের ক্রয় ক্ষমতা ঠিক নাই, তাহলে ভ্যাট হচ্ছে কি করে? আমদানি স্কুইজ করে দিচ্ছি, তাহলে আমদানি শুল্ক কই? ম্যাক্সিমাম লোক কর দিচ্ছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে। সরকার যদি বেশি করে ঋণ নিয়ে নেয় তাহলে কিন্তু এটা ব্যক্তি খাতের ঋণের উপরে একটা চাহিদার উপরে চাপ পড়ে, তাহলে তো আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না, মানুষের হাতে আয় আসবে না, অর্থনৈতিক যে একটা চাঞ্চল্য সেটা আসবে না। বাজেটে অর্থসংস্থানের জোর আলোচনায় দেশি উৎপাদনশীল ও বিকাশমান খাত থেকে কর সুবিধা বাতিল। অর্থনীতিবিদদের পরামর্শ, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধার মতো অপ্রয়োজনীয় ও দীর্ঘদিন ধরে সুবিধাপ্রাপ্ত খাত থেকে কর অব্যাহতির সুবিধা বাতিল করা। জনপ্রতিনিধিরা যেখানে দৃষ্টান্ত স্থাপন করবে, তাদেরকে এই যে এত পরিমাণ শুল্কটা ছাড় দিয়ে নেওয়া হচ্ছে, এটাও তো একটা আমাদের সম্পদের উপর একটা টান পড়ছে। আমার তো ইন্ডাস্ট্রি তাইলে আর হবে না, প্রাইভেট সেক্টরে ভালোভাবে গড়ে উঠবে না। দুই দিকেই কথা আছে, কেউ কেউ হয়তো নিয়ে ওটা মিস ইউজ করেছে তাই আমি বন্ধ করতেছি, সেটা একটা জিনিস, কিন্তু সব লোক তো খারাপ না। অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, সরকার বাজেটে অর্থসংস্থানের ঋণের জন্য ভঙ্গুর ব্যাংক ব্যবস্থার উপর অতি নির্ভরশীল হলে বিকাশমান উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংকট হতে পারে। বছর বছর ব্যয় বাড়িয়ে বাজেটের আকার বড় হলেও সে অনুযায়ী বাড়েনি রাজস্ব আয়, ফলে সরকারের দায় বাড়ছে। মূল্যস্ফীতির চাপে একইভাবে সাধারণ মানুষের আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে। তাই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়ে নতুন বছরের বাজেট প্রণয়ন এবং সেটি বছর জুড়ে যথাযথভাবে বাস্তবায়নই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ।
চ্যানেল আইয়ের টক শো জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভিন জানাজার নামাজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হয়েছে। জানাজার নামাজে অংশ নেন বিশিষ্টজনেরা। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার। মইনুল হাসান জানাচ্ছেন। গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজের আগে শামীম পারভিনকে শেষ বিদায় জানান স্বজনরা। তার বিদ্রোহী আত্মার শান্তির জন্য সন্তানেরা দোয়া চান। জানাজার নামাজে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল রেজা সাগর ও ইমপ্রেস গ্রুপের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন সহ বিশিষ্টজনেরা অংশ নেন। সে সময় শামীম পারভিনের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শামীম পারভিন। সোমবার রাতে বনানীতে বাসায় মৃত্যুবরণ করেন তিনি। অনেক অসুখ থাকলেও ডিপার্চারটা খুবই শান্তিপূর্ণ হয়েছে আমি বলবো, এবং এটা আমরা সবাই চেয়েছিলাম, দোয়াটাও সেরকমই করছিলাম, কারণ ডক্টররা অনেক আগেই বলেছিলেন যে ওনার সময় খুব কম। 1947 সালের 1 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শামীমা পারভিন। তার স্বামী AKM খলিলুর রহমান ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স্মৃতিস্তম্ভ নির্মাণে সার্বিক সহযোগিতার জন্য নাগাসাকির মেয়র সহ এই প্রকল্পে সম্পৃক্ত বাংলাদেশ ও জাপানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। স্থপতি অনিন্দ পণ্ডিতের নকশাটি 3 মিটার উঁচু। এই স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট এবং সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। অনুষ্ঠানের আগে 1945 সালে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সময়ের সঙ্গে মিলিয়ে বেলা 11:02 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। আজ নিজ নিজ দেশের পার্লামেন্টে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিকে বৈশ্বিক চাপ আর আন্তর্জাতিক বিচার আদালতের রায় অমান্য করে রাফায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এমনকি তাঁবু দিয়ে তৈরি একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় কমপক্ষে 45 জন নিহত এবং আহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। নিরীহ মানুষের মৃত্যুতে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে ওই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও গাজার জাবালিয়া এবং নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় চিকিৎসক সহ 6 জন নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজার কোনো নিরাপদ জায়গা নেই। এই তাণ্ডব থামানো প্রয়োজন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে কানাডার টরন্টোর বাংলা ভাষাভাষীদের অন্যতম পুরনো সাংস্কৃতিক সংগঠন টরন্টো সংস্কৃতি সংস্থার 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তৃতা করেন সংস্থার সভাপতি সৌরভ চ্যাটার্জি এবং সাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত। অনুষ্ঠানের নতুন প্রজন্মের শিল্পী সহ স্থানীয় শিল্পীদের নৃত্যালেখ্য পরিবেশন করা হয়। আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার সৌরেন্দ্র ও সৌম্যজিৎ দই এবং সুরজিৎ ও বন্ধুরা ব্যান্ড গ্রুপ। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেতা আবির চৌধুরীও আয়োজনে অংশ নেন। নিটল টাটা, বিশেষ সংবাদ। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএস এর আয়োজনে হয়ে গেল বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে মাহফুজুল হাসান জানাচ্ছেন। জ্যাকসন হাইটসে প্রথমবার হয়ে গেল বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার দুপুরে জ্যাকসন হাইটসের 37 এভিনিউর 69 স্ট্রিটে মূল মঞ্চে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন গিয়াস আহমেদ, নুরুল আজিম, ফাহাদ সোলাইমান ও অন্যরা। আয়োজকরা প্যারেড আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। সকলের সম্মতিক্রমে সবাই আমাকে এই প্যারেড কমিটির গ্রান্ড মার্শাল করেছে, কিন্তু আমি চাচ্ছি
যে আমার এই গ্র্যান্ড মার্শাল আমি সকল বাংলাদেশিদের জন্য উৎসর্গ করলাম। প্রাণের একটা বিষয়, আমরা সবাই মনের প্রাণে ভালোবাসি বাংলাদেশকে। আমরা বাংলাদেশ ডে প্যারেড করার জন্য অনেক চেষ্টা করেছি। এইবারই প্রথম জ্যাকসন হাইটে হচ্ছে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসকে উত্তরীয় পরিয়ে ও বাংলাদেশের ঐতিহ্য সমৃদ্ধ ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। Let's keep growing as a community. Happy Bangladeshi Day. I am proud to be a strong supporter of this community. আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় প্যারেড। যোগ দেয় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, বাংলাদেশি আমেরিকান সোসাইটি ইনক, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অফ ইউএসএ, ডিপার্টমেন্ট অফ কারেকশন, ফায়ার ডিপার্টমেন্ট, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, কুষ্টিয়া জেলা সমিতি, আলনুর কালচারাল সেন্টার, ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড, বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও বন্যী শিখা সঙ্গীত নিকেতন সহ বিভিন্ন সংগঠন। চ্যানেলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে খোলা গাড়িতে ছিল শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। ভোলায় মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তাদের নিয়ে কার্যক্রম মূল্যায়ন কর্মশালা শুরু হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন PKSF এর ব্যবস্থাপক AM ফরহাদুজ্জামান এবং অন্যরা। কর্মশালায় 34 জেলার 35 জন মৎস্য কর্মকর্তা অংশ নেন। এবারে প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। মারা গেছে হরিণ সহ অন্যান্য বন্য প্রাণী। হতাহত প্রাণীদের উদ্ধারে কাজ করছে বনরক্ষীরা। শুধু বন্য প্রাণীই নয়, রেমালের তাণ্ডবে তছনছ হয়েছে অসংখ্য গাছপালা। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত 80টি মিঠা পানির পুকুর। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণীর প্রজনন কেন্দ্র করমজল এবং পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো। দুবলাচর, কটকা, কচিখালী, বগি সহ বিভিন্ন অফিস সহ 25টি টহল ফাঁড়ির টহল বোর্ড এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের কবলে পড়ে কটকা অভয়ারণ্যের অফিস ঘাটের জেটি এবং পুকুর বিলীন হয়ে গেছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সরকার ঘোষিত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের শিক্ষকরা। রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্সের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে তারা জানান, মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে এবং এই পেশার প্রতি আকৃষ্ট করতে সরকারের উচিত শিক্ষকদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন থেকে শিক্ষকদের নাম প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বুটেক্স শিক্ষক সমিতি। এবারে খেলার খবর। সিরিজের তৃতীয় ম্যাচের দাপুটে জয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ধকল অনেকটাই কাটিয়েছে বাংলাদেশ দল। এবার চোখ টি-20 বিশ্বকাপের মূল প্রতিযোগিতায়। জার্সি উন্মোচন হয়েছে। মূল টুর্নামেন্ট শুরুর আগে আরও দুটি প্রাক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় রাত 9টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার পরীক্ষার সুযোগ পাচ্ছে শান্ত ও তার দল। বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে ডালাসে আবারও মার্কিনীদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। শান্ত ও তার দল তারই প্রস্তুতি সেরেছে হিউস্টনের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট কমপ্লেক্সে। অনুশীলনে বাংলাদেশের ব্যাটিং বোলিংয়ে ফুটেছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতিচ্ছবি। ওয়ার্ম আপ ম্যাচে জয় বাংলাদেশকে দিতে পারে আরও একটু আত্মবিশ্বাস। 8ই জুন বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কার সাথে ডি গ্রুপের ম্যাচের জন্য বাংলাদেশের নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে 1 জুন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের জন্য ঋণ প্রকল্প গ্রহণ করেছে সরকার। মানবিক কারণেই আগের সিদ্ধান্ত থেকে সরে আসা বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী।
রাজধানী সহ মধ্যাঞ্চলে 12 ঘন্টার তাণ্ডব শেষে ভারতের আসামে বিলীন ঘূর্ণিঝড় রেমাল, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। রেমালের কারণে জলোচ্ছ্বাসে উপকূলের বাঁধ ভেঙে পানিবন্দী বিস্তীর্ণ এলাকা, ধান, সবজি ও মাছ চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং চলতি অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ কোটি টাকা কম, করের আওতা বাড়াতে না পারাই কারণ বলে মন্তব্য। সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল online.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।